আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে সাথে রয়েছে আমি তাসফিন আশরাফ। আর সংবাদের শুরুতে জানাচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। খালেদার চিকিৎসায় ভার্চুয়ালি যুক্ত 3 বিদেশি চিকিৎসক, প্রযুক্তির অভাবে স্থানীয় যোগ্য চিকিৎসকরা চিকিৎসা দিতে পারছেন না, দাবি বিএনপির। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসুখ, সে অসুখটা প্রধানত তার পরিপাক যন্ত্রের। কোন জায়গায় তার রক্তপাত হচ্ছে এটাকে বের করার জন্য আমাদের ডাক্তাররা তারা বিভিন্ন রকম কাজ করেছেন, কিন্তু একটা জায়গায় এসে তারা আর এগুতে পারছেন না। রোববার তৃতীয় দফা ইউপি নির্বাচনে সহিংসতা নয়, ভোট হবে উৎসবের প্রত্যাশা ইসির, ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়তি সতর্কতা। কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে রাজধানীতে আবারও অবরোধ, সড়কে বিশৃঙ্খলা না ফেরালে সরকারের সব উন্নয়ন ম্লান হয়ে যাবে মন্তব্য। সুনীল অর্থনীতি নিয়ে নানামুখী গবেষণায় চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় কারিগরি সুবিধা বাড়ানোর তাগিদ। এবং চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে 185 রানে এগিয়ে বাংলাদেশ, এখনো সমানে সমান লড়ছে দুই দল, বললেন লিটন দাস। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক বিশেষ সংবাদে থাকছে যুক্তরাষ্ট্রে 3 দিনের ফোবানা সম্মেলনের খবর। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান, বসত ঘরে লাগাও, আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছেন এখনকার সংবাদ আয়োজন। একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। দেশের বাইরে থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বেগম জিয়ার চিকিৎসায় প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন বিদেশি 3 চিকিৎসক। বর্তমান শারীরিক অবস্থায় দেশে প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা না থাকায় বেগম জিয়াকে বিদেশে নেওয়ার কোনো বিকল্প নেই বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল। জানাতুল বাকিয়া রিপোর্ট। 13 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, বেগম জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের চিকিৎসক সংখ্যা 11 থেকে বাড়িয়ে 23 সদস্য করা হয়েছে। ওই বোর্ডে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, মেডিসিন ও রেসপিরেটরি বিশেষজ্ঞ ডাক্তার FM সিদ্দিকী ও রিউমাটোলজি চিকিৎসক ডাক্তার সাদেকুল ইসলাম ছাড়াও আছেন কিডনি লিভার বিশেষজ্ঞ এবং একাধিক হেমাটোলজিস্ট। বেগম জিয়ার চিকিৎসায় 3 বিদেশি চিকিৎসকের পরামর্শও নিচ্ছে মেডিকেল বোর্ড। হাসপাতাল সূত্র জানিয়েছে, তারা নিজ দেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বেগম জিয়ার চিকিৎসায় ভূমিকা রাখছেন। খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে জড়িত ডাক্তাররা বলছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বাংলাদেশে সম্ভব সকল চিকিৎসা সেবাই পাচ্ছেন তিনি। তবে চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর অনুরোধ জানাচ্ছে তার পরিবার এবং বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসুখ, সে অসুখটা প্রধানত তার পরিপাক যন্ত্রের। কোন জায়গায় তার রক্তপাত হচ্ছে এটাকে বের করার জন্য আমাদের ডাক্তাররা, বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার তারা গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন রকম কাজ করেছেন। যে চিকিৎসার যে পদ্ধতি আছে সেই পদ্ধতি তারা করেছেন, কিন্তু একটা জায়গায় এসে তারা আর এগুতে পারছেন না, কারণ আর সেই ধরনের কোনো টেকনোলজি তাদের কাছে এখানে বাংলাদেশে নাই, যে টেকনোলজি দিয়ে তারা সঠিক জায়গাটাতে পৌঁছতে পারেন। যে কারণে তারা বারবার বলছেন যে তাকে একটা অ্যাডভান্স সেন্টারে নেওয়া দরকার। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করছে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠন। তবে সরকার বলছে, আদালতে দণ্ডিত হওয়ায় বেগম জিয়ার দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। জান্নাতুল বাকিয়া, চ্যানেল আই, ঢাকা। আর সহিংসতা নয়, তৃতীয় দফার ইউপি নির্বাচনে ভোটের উৎসব হবে বলে প্রত্যাশা নির্বাচন কমিশনের। রোববার 1000 ইউনিয়নের নির্বাচনকে সুষ্ঠু করতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। প্রতিদ্বন্দ্বিতা করছে প্রায় 1.5 লক্ষ প্রার্থী। এই দফার নির্বাচনে ভোট দেবে 2,1,49,000 ভোটার। 31 জানুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রিপোর্ট করছেন সুমা ইসলাম।
তৃতীয় দফা ইউপি নির্বাচনের আগের দিন পঞ্চম দফা ইউনিয়নের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। সচিব ও কমিশনারদের সঙ্গে বেলা 11টা থেকে প্রায় 2 ঘন্টার বৈঠক করেন সিইসি। সচিব রোববারের ভোট নিয়ে সর্বশেষ প্রস্তুতির কথা জানান। এই নির্বাচনে 3টি ব্যালটে লড়ছেন 1.5 লাখের বেশি প্রার্থী। 1000 ইউপির মধ্যে 33টিতে ভোট হবে ইভিএমে। এরই মধ্যে চেয়ারম্যান পদে 100 জন সহ 569 জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সাধারণ 337 ও সংরক্ষিত পদে 132 জন জয় পেয়েছেন বিনা ভোটে। এই মুহূর্তে কোনো আশঙ্কার জায়গা মনে করছি না, কারণ নির্বাচন আপনারা জানেন ইউনিয়ন পরিষদ কিন্তু ডোর টু ডোর কিন্তু প্রতিযোগিতা হয়, যে কোনো মুহূর্তেই হতে পারে। ঘরে ঘরে প্রতিযোগিতা, বাড়ি বাড়ি প্রতিযোগিতা, পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা, তাই না? এটি হতেই থাকে, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে আমাদের নির্দেশনা দেয়া আছে, জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া আছে। আমরা আশা করছি ইনশাল্লাহ একটা ভালো ইলেকশন হবে, এটি ক্রেডিবল হবে এবং উৎসবমুখর পরিবেশে হবে। ষষ্ঠ ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হবে। পঞ্চম দফায় 760টি ইউপির ভোট হবে 5 জানুয়ারি। এই লিগ্যাল অ্যালাউন্স সেটি আমাদের ডাইরেকশন দেয়া আছে যাতে এটি শো করতে না পারে। এবং আমরা দেখেছি অনেক প্রায় সব জেলা ম্যাজিস্ট্রেটই কিন্তু জ্ঞাপনও দিয়েছেন অবৈধ অস্ত্র শো করা বৈধ অস্ত্রই শো করা যাবে না, অবৈধ অস্ত্র তো তার যার সামনে পড়বে সেটি আইনের আওতায় চলে আসবে। মন মতো প্রার্থী বেছে নিতে ভোটারদের নিশ্চিন্ত মনে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নটরডেম কলেজ ছাত্র নাইম হত্যাকারীদের বিচার এবং শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া নির্ধারণের দাবিতে রাজধানীর ধানমন্ডির সোভানবাগে 2 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। একই দাবিতে শিক্ষার্থীরা যাত্রাবাড়ি চৌরাস্তা অবরোধ করে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট এবং ঢাকা মাওয়া সড়কে যানবাহন চলাচল 2 ঘন্টা বন্ধ থাকে। এনামুল কবির রূপমের রিপোর্ট। ধানমন্ডি সোভানবাগ এলাকায় মিরপুর রোডের 27 নম্বর সড়ক ক্রসিংটি দুপুরে আশপাশের কলেজের শিক্ষার্থীরা একযোগে এসে অবরোধ করে। সে সময় মানিক মিয়া এভিনিউ থেকে রাসেল স্কোয়ার পর্যন্ত ও ধানমন্ডি 27 নম্বর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে ইমন হত্যাকারীদের বিচার, পরিবারকে ক্ষতিপূরণ দেয়া ও গণপরিবহনে নারীদের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা সহ 9 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। জনসাধারণের চলাচলের জন্য যথাস্থানে ফুটপাত, ফুটওভারব্রিজ, আধুনিক জেব্রা ক্রসিং এবং বিকল্প নিরাপত্তা ব্যবস্থা দ্রুততর সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। অবরোধের মধ্যেও অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী যানবাহন চলাচল করতে দেয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে বহিরাগতরা বিক্ষোভ কর্মসূচিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বিক্ষোভকারী ও সাংবাদিকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একই দাবিতে রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তা 2 ঘন্টার জন্য অবরোধ করে শিক্ষার্থীরা। সে সময় ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা মাওয়া সড়কে যান চলাচল বন্ধ থাকে। গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নির্ধারণ নিয়ে বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে পরিবহন মালিক শ্রমিকদের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রায় 2 ঘন্টার ওই বৈঠকে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মালিক শ্রমিক সমন্বয়ে টাস্কফোর্স গঠনের দাবি জানানো হয়। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনা মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে না পারলে সরকারের সকল উন্নয়ন ম্লান হয়ে যাবে। বিরোধী দলীয় চিফ হুইপ এবং পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা বলেন, শিক্ষার্থীদের বাস ভাড়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন পরিবহন মালিক সমিতি তা মেনে নেবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপনের পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। এরপর শুরু হয় আইন প্রণয়ন প্রক্রিয়া, যেখানে ব্যাংকার বহিঃসাক্ষ্য বিল 2021 এবং মহাসড়ক বিল 2021 পাশ হয়। মহাসড়ক বিল পাশ হওয়ার আগে বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের সংসদ সদস্যরা সমালোচনা করার জন্য সমালোচনা করেন। সরকারের
উন্নয়ন দেখেন না। সকালে যখন পত্রিকার পাতা অ্যাক্সিডেন্টের খবর দেখি আমারও কষ্ট লাগে, আমিও বেদনার অঙ্কুরে বিদ্ধ হই, চেষ্টা করি, কিন্তু এটা শুধু সরকারের কাজ নয়, সকলের সহযোগিতা দরকার। সাধারণরা আইন মানলেও আপনি ভিআইপিও এর রং সাইডে যেতে চাইবেন, সেখানে কি রাস্তার শৃঙ্খলা থাকবে? পথচারীরা বেপরোয়া হয়ে যায়, শুধু ড্রাইভার নয়, উন্নয়ন ম্লান হয়ে যাবে যদি আমরা শৃঙ্খলা ফেরাতে না পারি। ডিসিপ্লিন পরিবহনেও দরকার, রাস্তায়ও দরকার। আমার গাড়ি, আমি পার্লামেন্টের মেম্বার, একজন ডিআইজির গাড়ি, পুলিশ কমিশন গাড়ি যাওয়ার সময় সব বন্ধ করে একদম ট্রাফিক মোড় আধা ঘন্টা 10 মিনিট বন্ধ করে সেই পুলিশের কমিশনারকে পাস করে, মন্ত্রী গাড়িও আটকে থাকে। কিন্তু আইসি যায়, সমস্ত খবর হয়ে যায় একদম ওয়্যারলেসে। আমরা চাই না যে আমাদের জন্য পাবলিক কষ্ট করুক, কিন্তু কোনো আমলার জন্য পাবলিক কষ্ট করবে সেই বিষয়টা আমাদের অবশ্যই দেখা প্রয়োজন। বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা শিক্ষার্থীদের জন্য সকল গণপরিবহনে অর্ধেক ভাড়ার আইনি অধিকারের দাবি করেন। পরে এ বিষয়ে কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা। সব বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন, পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠন আমি কথা দিতে পারি, আমরা এই ওনার কোনো নির্দেশের বাইরে এক পাও আমরা যাব না। কারণ উনি যে সহযোগিতা আমাদের করেছেন পরিবহনে, ইতিপূর্বে কোন সদস্য এই কথা বলেন নাই মাননীয় স্পিকার। পরে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ খেলার মাঠে পাকিস্তানের পতাকা উত্তোলন এবং মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত বিএনপি নেতার পক্ষে কথা বললে তার বিরোধিতা করেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সংসদ সদস্যরা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সাউথ আফ্রিকা সহ ইউরোপের কিছু দেশে ছড়িয়ে পড়া করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিতে জরুরি নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে, সব এয়ারপোর্টে স্থলবন্দর সহ দেশের সব প্রবেশ পথে স্ক্রিনিং আরও জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন বেশি সংক্রামক হলেও স্বাস্থ্য মন্ত্রণালয় এটি নিয়ে তৎপর রয়েছে। আতঙ্কিত না হয়ে দেশবাসীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনাকালীন সময়ে নিম্ন এবং মধ্যবিত্তের সীমিত আয় বিবেচনায় টিসিবিতে অর্থায়ন এবং ঢাকা সহ সারা দেশে সরবরাহ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা। দেশের আভ্যন্তরীণ উৎপাদনের উপর চাপ কমাতে টিসিবির জন্য পণ্য ক্রয়ে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রুকসানা আমিনের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ শেষ পর্ব। স্বাধীনতা পরবর্তী সময়ে বিপর্যস্ত অর্থনীতি আর বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে 1972 সালে প্রতিষ্ঠা করা হয় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবি। করোনা ভাইরাস মহামারী চলাকালে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের ঘাড়ে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায় মূল্যস্ফীতি। এই প্রেক্ষাপটে সহায়ক হয়ে এসেছে টিসিবি। দরিদ্র জনগোষ্ঠীর চাহিদার তুলনায় টিসিবির পণ্যের যোগান কম। টিসিবির জন্য অর্থায়ন ও পণ্য সম্ভার বাড়ানো সহ বেশ কিছু পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা। কোভিড অতিমারির কারণে আমরা যাদেরকে মধ্যবর্তী শ্রেণীর অংশ বলতাম, তাদেরও কিন্তু লাইন দীর্ঘায়িত হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এইটার এক ধরনের চাহিদা সমাজে তৈরি হয়েছে, কিন্তু সেই চাহিদার অনুযায়ী সরকার যদি সবার কাছে যেতে পারে, এই জরুরি অবস্থায় আমি মনে করি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এর আওতা যেমন বাড়াতে হবে, এর ব্যাপ্তি যেমন বাড়াতে হবে এবং এর পণ্য বাড়াতে হবে। শুধু চাল, ডাল, পেঁয়াজ এটুকু এনাফ না। আমি মনে করি যে আরও কিছু পণ্য টিসিবির এই যে ন্যায্য মূল্যের সাথে যুক্ত করা উচিত এবং এই ক্ষেত্রে সরকার যেমন সরকারের সাথে সাথে আমি বলবো যে কর্পোরেট যারা আছেন, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে এই জায়গায় ফান্ডিং দেওয়া উচিত। শহরের যে সকল এলাকায় দরিদ্র মানুষের অবস্থান বেশি এবং যে সকল ডিস্ট্রিক্টে দরিদ্র মানুষের সংখ্যা বেশি, সেই স্ট্র্যাটেজিক ওয়েতে করতে হবে। প্রায়শই শোনা যায় যে টিসিবির ফান্ড ঘাটতি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে টিসিবির ক্ষেত্রে অন্তত বিশেষ একটা বিবেচনা থাকা দরকার যে তাদের জন্য ফান্ড প্রয়োজন হলে সে ধরনের ফান্ডগুলো যাতে অর্থ মন্ত্রণালয় দ্রুত ছাড় দেন, যাতে করে জরুরি ভিত্তিতে বিভিন্ন ধরনের পণ্য বাজারে নিয়ে এসে অন্তত নির্দিষ্ট আয়, স্বল্প আয়ের মানুষের চাহিদা পূরণ করা যায়। টিসিবির সক্ষমতা বাড়াতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়।
3 বছর আগে টিসিবি থেকে এখন কিন্তু 10 গুণ তাদের অ্যাক্টিভিটিস বেড়েছে। কিন্তু তাদের যেমন ম্যান পাওয়ারের ক্ষেত্রে যেটা আছে, এটা তো আসলে আপনারা জানেন যে ইচ্ছা করলে সরকার একদিনের মধ্যে ম্যান পাওয়ার নিয়োগ করতে পারবে না। তারপর গোডাউনের টিসিবি সারা বাংলাদেশে 11টা গোডাউনে আপনার 15,000 টন ক্যাপাসিটি, এবং সেটা আমরা গত বছর কিন্তু কিছু গোডাউন আমরা ভাড়া করে করেছি, এবছরও করা হচ্ছে। আমরা ইন্টারন্যাশনাল টেন্ডার করছি যাতে দেশের উপরে চাপ না পড়ে। ইন্টারন্যাশনাল টেন্ডারে আপনার সেটা মানে আমার এই প্রচুর পরিমাণ যে পণ্য সরবরাহ বা আমার যে আপনার সাপ্লাই চেইন মেনটেন করার জন্য, এটাও কিন্তু একটা সময়ের ব্যাপার। টিসিবি দিনে দিনে তাদের সক্ষমতা বাড়াচ্ছে। নিম্ন আয়ের মানুষের সীমিত আয় ও নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বিবেচনায় বর্তমানে সারা দেশে দৈনিক 1700 থেকে 1800 কেজি পণ্য সরবরাহ করছে টিসিবি। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সুনীল অর্থনীতি নিয়ে নানামুখী গবেষণায় শুরু করেছে চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। কক্সবাজারের দরিয়ানগরে স্থাপিত বিশ্ববিদ্যালয়ের কোস্টাল বায়োডাইভার্সিটি, মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসার্চ ইনস্টিটিউট বঙ্গোপসাগরের মৎস্য প্রজাতি সুরক্ষা সহ সমুদ্র সীমার নানা গবেষণায় যুক্ত করেছে একদল শিক্ষার্থীকে। আরও জানাচ্ছেন শেখ সিরাজ। সুবিন্যস্ত মৎস্য জাদুঘর গড়ে তুলে মৎস্য ও সমুদ্র গবেষণায় বহুদূর এগিয়ে যাওয়ার প্রত্যয় দিয়েছিল চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। তারাই এখন বঙ্গোপসাগরের কক্সবাজারের দরিয়ানগরে পৃথক ইনস্টিটিউটে। এই ইনস্টিটিউটের মাধ্যমে মৎস্য বিজ্ঞানের শিক্ষার্থীরা এখন যুক্ত পানি ও মৎস্য সম্পদের নানা গবেষণায়। প্রকৃতি থেকে যে বাগদা চিংড়ি সংগ্রহ করেছি, সেখানে 33টা প্রজাতির মাছ ধ্বংস হয়। গবেষণার একটা মেন উদ্দেশ্য হলো যে কৃত্রিমভাবে কিভাবে আমরা সামুদ্রিক মৎস্য প্রজাতিগুলোকে মানে বাটা মাছকে কৃত্রিম প্রয়োজনের মধ্যে চাষের আওতায় নিয়ে আসা। সমুদ্রের মৎস্য প্রজাতির সুরক্ষার নানা ধর্মী গবেষণায় এরই মধ্যে কিছু সিদ্ধান্তে এসছে এই নবীন গবেষকরা। তারা বলছেন উন্নত গবেষণার জন্য প্রয়োজন আরো সুযোগ সুবিধা। আমাদেরকে যদি একটু ফ্যাসিলিটেট করা হয়, সমৃদ্ধ করা হয়, যে ল্যাবরেটরি ওয়ার্কগুলো আমাদের করতে হয়, সেগুলো আমরা আরো ভালোভাবে করতে পারবো। বড় কাজটি চলছে সাগরে। ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি, এটাই হচ্ছে আগামী সম্ভাবনার মূল জায়গা। সেই লক্ষ্যেই দেশের বিভিন্ন সংস্থাগুলো কাজ করছে। তার ভেতরে কৃষি সম্পর্কিত, মৎস্য সম্পর্কিত যতগুলো প্রতিষ্ঠান আছে, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান, সবাই কাজ করছে। গ্রেন মাসেলের উৎস হিসেবে ঝিনুকের চাষ, সে তো আগেও শামুক প্রকৃতি থেকে ধরে বিক্রি করত। আপনার এটা তারা চাষে কেন আসবে? তো ওরা যদি কালচার সিস্টেমে জানে, এর পরবর্তীতে কি অধিক কালচার করবে এবং পরবর্তী মানে সেটা প্রসেসিং এর মাধ্যমে বিদেশে রপ্তানি করতে পারবে, যেটা আগে ওরা জানতো না। গবেষণার উদ্দেশ্য সাগর পাড়ের তৃণমূল জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন। এটা কিন্তু আমরা বলি এক্সট্রাকটিভ অ্যাকোকালচার, মানে আপনার এই কালচারের জন্য ফার্মারের কোনো ইনভেস্টমেন্ট লাগে না, শুধু বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার করলে। সুনীল অর্থনীতির সম্ভাবনাকে সামনে রেখে এখন বহুমুখী কাজে যুক্ত সিভাসু। আমাদের মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদেরকে গবেষক তৈরি করা এবং তাদের মাধ্যমে যদি কোনো গবেষণা ফলাফল আসে সেটাকে আমরা ডিসিমিনেশন করা এবং আমাদের শিক্ষকরা যেন রিসার্চ করে যেন ভালো পাবলিকেশন করতে পারে এবং এগুলি যেন গবেষণা লব্ধ ফলাফলগুলি যেন গ্রাম পর্যায়ে চলে যেতে পারে। তারা বলছেন কারিগরি সুযোগ সুবিধা বাড়ানো গেলে সমুদ্র গবেষণার ক্ষেত্রে বড় এক দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবে সিভাসু, যার মাধ্যমে তারা আগামীর শিক্ষিত প্রজন্ম যাতে গবেষণালব্ধ এই জায়গাগুলোকে আরও বেশি উন্মোচিত করতে পারে সেই বিষয়ে কাজ চলছে। কক্সবাজারের মহেশখালী চ্যানেল থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আরিফ চৌধুরী, যাচ্ছে তার কাছে। আরিফ। তাসফিন, ধন্যবাদ আপনাকে। স্বাগত আজকের আই স্পোর্টসে। আর আয়োজনের শুরুতেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপের আসরে জায়গা করে নেওয়ার খবর। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জিম্বাবুয়েতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাছাই পর্ব স্থগিত করা হয়েছে। তবে এরই মধ্যে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 8 নম্বরে থাকায় বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে। তামান্না তানজিনা জানাচ্ছেন বিস্তারিত। ইচ্ছে আছে কিন্তু সুযোগ নেই, তারপর যতটা পান তার পুরোপুরি সদ্ব্যবহার করেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। করোনার কারণে প্রায় 2 বছর ওয়ানডে ক্রিকেট খেলা হয়নি, 1.5 বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। এবার জিম্বাবুয়েতে বিশ্বকাপের প্রাক বাছাই পর্বের অংশ হিসেবে হোস্টদের বিপক্ষে 3 ম্যাচের সিরিজটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী দলের প্রত্যাবর্তন টুর্নামেন্ট। শুরু থেকেই হতাশ করেনি টিম টাইগ্রেস।
হোস্ট জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় দিয়ে বিশ্বকাপে খেলার মিশন শুরু করে বাংলাদেশ দল। ব্যাটে বলে ফিল্ডিংয়ে রীতিমতো নিজেদের টিম পারফরমেন্স দেখিয়েছেন ক্রিকেটাররা। এর মধ্যেই করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় বাতিল করা হয় বিশ্বকাপ বাছাই পর্ব। র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এ থাকায় নিউজিল্যান্ডের টিকিট পেয়ে যায় টিম বাংলাদেশ। এটা আসলে বলে বোঝানো যাবে না যে আসলে আমরা কতটা আনন্দিত। আর সবচেয়ে বড় বিষয় আল্লাহর অশেষ রহমত যে আমরা এখানে আসছিলাম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার জন্য, সেটা আমাদের সফলতা আমরা পেয়েছি। আমাদের এই স্বপ্নটা যে পূরণ হলো আর এত সুন্দরভাবে হয়েছে, এটা আমাদের ক্রিকেটের জন্য অবশ্যই সামনে অনেক কিছু ভালো হবে। তবে আমাদের সফলতা এখানেই শেষ নয়, আমাদের এই সফলতা বাংলাদেশ উমেন্স ক্রিকেটকে অনেক এগিয়ে নিয়ে যাবে। নির্দিষ্ট সময় বিশ্বকাপ মাঠে গড়াবে কিনা এ নিয়ে করোনার প্রকোপ বাড়ার সাথে সাথে শঙ্কাও বাড়ছে, কিন্তু প্লেয়াররা আপাতত এসব না ভেবে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দিকেই মনোযোগী। যে উদ্দেশ্যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, ওয়ার্ল্ড কাপের মতো একটা মঞ্চে আমরা আরো বেশি ভালো কিছু করতে চাই এবং সেই প্রসেসে আমরা এগিয়ে যাব। হয়তো সেটা কিছুদিন পরে হয়তো এটা অনেক আগে হয়ে গিয়েছে, যার জন্য আমরা আরো বেশি আনন্দিত। এবং আমি বলবো যে এটা কিন্তু আমাদের সকলেরই হার্ড ওয়ার্ক। একটা জায়গায় নিয়ে আসা আসলে এতটা সহজ না, এবং সবকিছু মিলিয়ে যে কাজটা হয়েছে, ওয়ার্ল্ড কাপে আসলে প্রথমবারের মতো আমরা 50 ওভার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছি, এবং এই কোয়ালিফাইটা করার পরে কাজটা আসলে সবথেকে ইম্পর্টেন্ট। কোনো প্রাপ্তির দিকে এগিয়ে যেতে হলে ধীরে ধীরে এগোতে হয়। প্রথমে এশিয়ান চ্যাম্পিয়ন, আর এবার বিশ্বকাপের মিশন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে 2022 সালের 4 মার্চ থেকে 3রা এপ্রিল নিউজিল্যান্ডে চলবে উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2022। তামান্না তানজিনা, চ্যানেল আই। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে আছে সফরকারী পাকিস্তান। তবে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস মনে করছেন এখনও সমানে সমান লড়ছে দুই দল। তৃতীয় দিনের শুরুতেই 2-3টি উইকেট তুলে আবারও নিজেদের পাল্লা ভারী করতে চায় টিম টাইগার্স। চট্টগ্রাম থেকে সাদি মাহমুদের আরেকটি রিপোর্ট। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষের 2 সেশন পুরো ব্যাট করেছে পাকিস্তান। জবাবে একটি উইকেটও তুলে নিতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ম্যাচে এগিয়ে সফরকারীরা। তবে দিন শেষে লিটন দাস জানিয়েছেন পাকিস্তানের সাথে সমানে সমান লড়ছে তারা। তৃতীয় দিনের শুরুতে দ্রুত কয়েকটি উইকেট তুলে ম্যাচে এগিয়েও থাকতে চান। আমরা আরেকটু ভালো ব্যাটিং করতাম, তাহলে হয়তো স্কোর বোর্ডে আমাদের 400 বা 450 রান থাকতো, তখন গেম সিনারিটা আলাদা থাকতো, বা আমরা বোলিংয়ে যদি তাদের 2 উইকেট নিয়ে যেতে পারতাম তাহলে সিনারি আলাদা থাকতো। বাট এখনো খেলা উভয় পক্ষেই আছে। আর্লি ব্রেক থ্রু দিয়ে দিই, কারণ রান রেটের সংখ্যা দেখলে রান রেট কিন্তু খুব একটা বাড়তেছে না। টিম টাইগার্সের রিভিউ কাজে লাগানোর পারদর্শিতা নিয়েও প্রশ্ন উঠেছে। পাকিস্তানের ইনিংসের শুরুতে রিভিউয়ের সাহায্যে একটি উইকেট তুলে নেওয়ার সুযোগ ছিল মুমিনুল হকের সামনে। কেন রিভিউ নেয়নি বাংলাদেশ, সেই ব্যাখ্যাও দিয়েছেন লিটন। দেখেন, রিভিউ জিনিসটা টোটালি তাৎক্ষণিক মনে হয়েছে যে বলটা ব্যাটে আগে লেগেছে, যে কারণে আমরা রিভিউ নিইনি। যদি মনে হতো যে না প্যাডে আগে লেগেছে, তাহলে তো নো ডাউট আমরা সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে নিতাম। বোলিং ডিপার্টমেন্ট নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন লিটন দাস। তিনি মনে করেন পরের দিনই ঘুরে দাঁড়াবে টাইগার বোলাররা। সাদি মাহমুদ, চ্যানেল আই, চট্টগ্রাম। ফুটবলের খবর। 2022 কাতার ফুটবল বিশ্বকাপ আসরে রোনালদোর পর্তুগাল এবং ইউরো চ্যাম্পিয়ন ইটালির মধ্যে যে কোনো একটি দলকে দেখা যাবে না। ইউরো অঞ্চলের বাছাই পর্বের প্লে অফে একই গ্রুপে পড়েছে 2020 ইউরো জেতা ইটালি এবং 2016 ইউরো সেরা পর্তুগাল। এই গ্রুপে বিশ্বকাপে 4 আসরে খেলা ও 5 বারের ফিফার বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর টানা 5ম বিশ্বকাপ খেলার স্বপ্ন ভঙ্গ হতে পারে। ইউরো অঞ্চলের বাছাইয়ের 10টি গ্রুপের রানার্স আপ এবং নেশনস লিগে নজর কাড়া 2 দল অস্ট্রিয়া এবং চেক প্রজাতন্ত্রকে নিয়ে গড়া হয়েছে প্লে অফের 3 গ্রুপ। গ্রুপ ফাইনাল জেতা 3 দল পাবে কাতারের টিকিট। প্লে অফের সেমিতে C1-এ পর্তুগাল খেলবে তুরস্ক এবং ইটালি খেলবে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে। এরপর ফাইনালে মুখোমুখি হতে পারে ইটালি ও পর্তুগাল। তাদের যে কোনো এক দল খেলবে বিশ্বকাপে। ফিফা বর্ষসেরা লেভানডস্কির পোল্যান্ড ও গ্যারেথ বেলের ওয়েলসও আছে প্লে অফের কঠিন পরীক্ষায়। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের আবারও ফিরে নিচ্ছি তাসফিনের কাছে। আরিফ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান নিয়ে দেশের প্রধান প্রধান টেলিভিশন এবং সংবাদপত্রের বার্তা প্রধান সম্পাদক ও বার্তা সম্পাদকদের সাথে চা চক্র করেছেন উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। উপাচার্য ভবনে চা চক্রে আসা অতিথিদের প্রত্যাশা শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় আগের মতো শিক্ষা উন্নয়ন এবং গবেষণায় গৌরব অক্ষুণ্ণ রাখবে। বৈশ্বিক জ্ঞান সৃজন এবং বিতরণে বিশ্ববিদ্যালয় আরও বেশি কার্যকর ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা তাদের। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দেশের গণমাধ্যম। তিনি আশা করেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে সম্পাদক এবং বার্তা সম্পাদকরা বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ইমেজ তৈরিতে যেমন ভূমিকা রাখবে, তেমনি তাদের অভিজ্ঞতাকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজে লাগাবে। ডিসেম্বরে 6 দিনের অনুষ্ঠান উদ্বোধন হবে 1 ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শতবর্ষী অনুষ্ঠান উদ্বোধন করবেন। 2, 3, 4, 12 ও 16 ডিসেম্বর প্রতিদিন বিকেলে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বিদগ্ধজনেরা। তারা করছেন এই বিশ্ববিদ্যালয়কে কিভাবে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী বিশ্ববিদ্যালয় বিনির্মাণ এবং সর্বোপরি পরিপ্রেক্ষিত যে রূপকল্প 2041 সেটি অর্জনে এই বিশ্ববিদ্যালয় কিভাবে ভূমিকা রাখবে, কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেজন্য এই বিদগ্ধজনদের পরামর্শ, সুপারিশ, মন্তব্য সেগুলো আমাদের কিন্তু চলার পথে খুবই শক্তিশালী পাথেও হবে। এর সাথে সংবাদে নিয়েছে অশোক লেলানি ফাতটস বিরতি। আর বিরতির পর্যায়ে থাকছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে উদ্বিগ্ন বিশ্ব। আফ্রিকার দক্ষিণাংশের সাথে যোগাযোগ ছিন্ন করল কয়েকটি দেশ। স্বাস্থ্য সেবা কেন্দ্র গরম কাপড় পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন শীতার্তরা। শমিক আহমেদের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশ সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সাভারে ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে পিছিয়ে পড়া মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়। সহায়তা পেয়ে খুশি অসহায় মানুষজন। কম্বল পাইছি, আবার একটা তেলের বোতল পাইছিলাম, ঈদে সময়টাই পাইছিলাম। তেল দিছে, লবণ দিছে, চিনি সামাইন দিছে। আমার পোলারে আমারে দিছিল না, এবার আমার পোলারও দিছে কম্বল, আমাকেও দিছে। দোয়া করমু, আল্লাহ দিলে গরিব মানুষ এই যে দিল শীতের দিন, পোলাপান নিয়ে একটু ঘুমামু, শান্তি পামু। যেটা কম্বল পাইছি আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ রহমত করুক, যুগ যুগ বাঁচবাই থাকুক। এক যুগের বেশি সময় ধরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র জনগোষ্ঠীকে নগদ অর্থ, চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা দিয়ে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। করোনাকালীন থেকে আমরা মানুষকে খাদ্য সহায়তা দিয়ে আসছি, তার পাশাপাশি প্রতি বছরই শীতবস্ত্র দেই। এই বছর এই শীতের শুরুতে আমরা এবার মানুষের মাঝে এখানে শীতবস্ত্র বিতরণ করলাম এবং আমাদের এই বিতরণ সারা দেশব্যাপী আরও অব্যাহত আছে এবং ভবিষ্যতেও দেশ জুড়ে সাধারণ মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র 20,632 জন বেকার জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে দক্ষ জনবল। জনশক্তি তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে শিক্ষা প্রতিষ্ঠানটি। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। দক্ষ জনশক্তি তৈরির ব্রত নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের আওতায় 2018 সালে যাত্রা শুরু করে শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। আত্মকর্মসংস্থানের লক্ষ্যে স্বল্পমেয়াদী কম্পিউটার, ইলেকট্রিক্যাল ও ড্রাইভিং সহ 10টি কোর্সের মাধ্যমে তৈরি করা হচ্ছে দক্ষ জনবল। আমার কাছে মনে হচ্ছে সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষাটা কর্মজীবী হওয়ার জন্য বেশি প্রয়োজন। কারিগরি শিক্ষাটা আসলে অনেকটা বাস্তবমুখী এবং আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজন। প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে 20,000-এরও বেশি জনশক্তি দেশে বিদেশে কাজ করছেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা ভূমিকা রাখছেন। শুধু শিক্ষিত বেকারদেরই নয়, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্বল্প শিক্ষিত বিদেশগামীদেরও। আমি মালয়েশিয়া যাওয়ার আগে এই জায়গায় ট্রেনিং নিয়ে গিয়েছি, মালয়েশিয়া যাওয়ার পরে এই শিক্ষাটা আমার কাজে নিয়েছে। উন্নত বাংলাদেশের নেতৃত্ব দিতে কারিগরি প্রশিক্ষণ প্রাপ্তরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলে মনে করে জেলা প্রশাসন। আশা করছি এই সেন্টারগুলো আগামী দিনে দেশে এবং দেশের বাইরে নতুন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে জনশক্তির চাহিদা তৈরি হবে সেটি মেটাতে সক্ষম হবে।
SM মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। করোনার নতুন ধরন অমিক্রনের সংক্রমণ ঠেকাতে উঠে পড়ে লেগেছে বিশ্ব। আফ্রিকার দক্ষিণাঞ্চলের একাধিক দেশের সাথে যোগাযোগ ছিন্ন করেছে বিভিন্ন দেশ। প্রাথমিক তথ্যে প্রমাণ মিলেছে এটি অন্যান্য ধরনের চেয়ে বেশি সংক্রামক এবং পুনরায় কোভিড আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলেছে। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের গ্যালেট ন্যাশনাল অডিটোরিয়ামে 35তম ফোবানা সম্মেলন চলছে। 3 দিনের সম্মেলন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সাংস্কৃতিক সেতুবন্ধন জোরদারে প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে ফোবানা সম্মেলন উদ্বোধন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারীদের স্মরণ করেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামান, 30 লক্ষ শহীদ যাদের রক্তের বিনিময়ে আমরা এই পতাকা পেয়েছি। সম্মেলনের সাফল্য কামনা করেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের শুভেচ্ছাও আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, যার এখানে যোগদান করার কথা ছিল কিন্তু পরবর্তীতে তিনি সেটা পারেননি অন্যান্য ব্যস্ততার জন্য। যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতিতে বাংলাদেশিদের আরও ব্যাপকভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বাংলাদেশি বংশোদ্ভূত জর্জিয়ার স্টেট সিনেটর। All of us represent our country, so make sure we stay strong together. That's the only way we can achieve our American dream. সাংবাদিক ও ফোবানার সদস্য সচিব শিব্বির আহমেদের পরিচালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ও আহ্বায়ক জিআই রাসেল। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী, রাশেদ আহমেদ, লাভলু আনসার ও হারুনুর রশিদকে সম্মাননা দেয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের আয়োজন। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে অর্থনীতি সংবাদ। বদলে যাওয়া বাংলাদেশকে বিদেশিদের কাছে তুলে ধরতে রোববার ঢাকায় শুরু হচ্ছে 2 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হতে যাওয়া সম্মেলনটি গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রস্তুতির কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং বিডা চেয়ারম্যান সিরাজুল ইসলাম। সম্মেলনে যোগ দিতে শনিবার সন্ধ্যা পর্যন্ত 54টি দেশের 465 জন নাগরিক নিবন্ধন করেছেন বলে জানান তিনি। 2500 নিবন্ধিত অংশগ্রহণকারীর মধ্যে 2100 জন বাংলাদেশি। এবার ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। এইচএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা করেছে রাজশাহী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোয়াজ্জেম হোসেন। মহানগরীর শহীদ এইচ.এম. কামারুজ্জামান মিলনায়তনে মতবিনিময় সভায় 200 পরীক্ষা কেন্দ্রের সচিবরা অংশ নেন। বোর্ডের সচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় নকলমুক্ত পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। সভায় দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম, সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী শরীফুল ইসলাম এবং উপপরিচালক বাদশাহ হোসেন। এবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে 1,50,745 জন পরীক্ষার্থী অংশ নেবেন। এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। মাগুরায় আবাদ হচ্ছে খাটো জাতের 12 মাসি বরবটে। গত 2 বছর ধরে ওই বরবটে আবাদ করে কৃষক বেশ লাভবান।
এবারে প্রকৃতি সংবাদ। চলতি মাসে 10 দিনের ব্যবধানে শেরপুরে 2টি সহ দেশের 7 হাতি হত্যা করা হয়েছে। হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে ব্যর্থ হয়েছে বন বিভাগের নানা উদ্যোগ। হাতি রক্ষায় শেরপুরের পাহাড়ি বনাঞ্চলকে অভয়ারণ্য ঘোষণার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আগামী 3 বছরের জন্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশের কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিয়েছেন সদস্যরা। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আইসিএবির সাবেক সভাপতি এ কে গুলাম কিবরিয়া জানান, এবছর মোট ভোটার 1627 জন, এর মধ্যে বিদেশ থেকে অনলাইনে ভোট দিয়েছেন 169 জন। করোনা পরিপ্রেক্ষিতে দেশ থেকে 120 জন সদস্য অনলাইনে ভোট দিয়েছেন। আবারও নিচ্ছে অশোক লীলা নিফাত অটোস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে মুক্তিযুদ্ধে গেরিলা অপারেশনে অংশ নেওয়া ক্র্যাক প্লাটুনের 8-20 সদস্যকে সংবর্ধনা, জানালেন যুদ্ধ দিনের অভিজ্ঞতার কথা। পর আমন্ত্রণ সবাইকে। মুক্তিযুদ্ধে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গেরিলা অপারেশনে অংশ নেওয়া ক্র্যাক প্লাটুনের 8-20 সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের আয়োজনে অনুষ্ঠানে তারা যুদ্ধ দিনের অভিজ্ঞতা তুলে ধরেন। লাইলা নওশিনের রিপোর্ট। 1971 জুনে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রথম গ্রেনেড হামলা চালায় ক্র্যাক প্লাটুনের গেরিলারা। তৎকালীন পূর্ব পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণে ওই হোটেলে অবস্থান করছিল বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল। হামলার খবর বিশ্ব গণমাধ্যমে প্রচারের পর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে নড়ে চড়ে ওঠে বিশ্ব। ওই অপারেশনে অংশ নেওয়া গেরিলাদের কয়েকজনকে সংবর্ধনা দিতেই এই আয়োজন। শুরুতেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত এই হোটেল নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। স্মৃতিচারণ করেন অপারেশনে অংশ নেওয়া গেরিলা যোদ্ধারা। বয়স কম, বুঝি কম, বলছে খালিদ মোশাররফ যাও গিয়া মারো, মাইরা দিচ্ছে ঠাস করে যায়। কোনো পৃষ্ঠান ছিল না, বাঁচবো কি মরবো। তখন আমরা কিন্তু সেই বয়সে এর ইম্প্যাক্ট যে এত ব্যাপক হবে সেটা কিন্তু অনুধাবন করতে পারিনি। আমরা জানলাম আমাদের বাঙালি পরিচয় ছাড়া আমাদের রাষ্ট্র গঠন হবে না। সেই পরিচয়কে প্রতিষ্ঠা করার জন্যই আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল। পরিতাপের বিষয়, সেটা 50 বছর পরেও এখনো কন্টেস্ট। দেশের স্বাধীনতা ও ইতিহাসের সাথে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও গেরিলা যোদ্ধাদের ভূমিকার কথা তুলে ধরেন অতিথিরাও। আমাদের অনেক ক্ষোভ থাকতে পারে, আমরা যেরকম ভাবে চেয়েছিলাম সেরকম ভাবে পাইনি, অনেক কিছু হতে পারে, কিন্তু আমরা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। আমরা আজকে নিজের ভাষায় কথা বলতে পারি, আজকে আমরা নিজের দেশ নিজে শাসন করছি। 1971 সনের সেই 9 জুন আক্রমণ করেছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে, বিশ্ববাসীকে জানান দিয়েছিল যে বাঙালি জাতি ঘুমিয়ে নাই। আয়োজনের শেষে ছিল মুক্তির গানের বিশেষ পরিবেশনা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। শিল্পকে ভালোবেসে শিল্পীরা অন্য পেশায় না গিয়ে নিজের মেধা এবং দক্ষতা দিয়ে অভিনয় শিল্পকে প্রতিনিয়ত সমৃদ্ধ করেছেন বলে তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন মুক্ত সম্প্রচার এবং বিজ্ঞাপন শিল্পের সুরক্ষায় সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথাও জানান তিনি। মিথিলা নাসরিনের রিপোর্ট। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের বার্ষিক সাধারণ সভা। আলোচনায় অংশ নিয়ে পেশাগত ও সাংগঠনিক নানা দিক সম্পর্কে জানান সংগঠনটির সদস্য ও সংশ্লিষ্টরা। জাতীয় এবং গণতান্ত্রিক নানা আন্দোলনে শিল্পীদের জোরালো ভূমিকার কথাও তুলে ধরেন তারা। আমাদের মন্ত্রী মহোদয় এটাকে সিরিয়াসলি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের জন্য একটি কল্যাণ ট্রাস্ট করেছেন। মুক্ত চিন্তাটাকে কিন্তু আমরা প্রকাশ করতে চাই,
আমাদের মাধ্যমগুলোতে। এই চিন্তার স্বাধীনতাও আমাদের মিডিয়াতে আমরা একদিন দেখতে পাবো, সেই আশায় আমরা বুক বেঁধে সবাই থাকি। শিল্পী কল্যাণ ট্রাস্ট সহ অভিনয় শিল্প সংশ্লিষ্ট সরকারের নানা পদক্ষেপ নিয়ে আলোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। যে বিদেশি শিল্পী দিয়ে যদি বিজ্ঞাপন বানায় তাহলে প্রতি শিল্পী পিছু সরকারের কোষাগারে 2 লক্ষ টাকা দিতে হবে, আর যেই টেলিভিশন চ্যানেল দেখাবে তাদেরকেও 10,000 টাকা করে দিতে হবে পার মিনিট। অনুষ্ঠানে সংগঠনটির নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করা হয়। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করবে না সরকার। বিভিন্ন ঘটনায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা নির্দোষ হেফাজত কর্মীদের জামিনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে আইন করা এবং নেতাকর্মীদের মুক্তি দেওয়া সহ 4 দফা প্রস্তাব হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি। সম্মেলনে বিভিন্ন জেলা থেকে হেফাজত নেতাকর্মীরা অংশ নেন। আপনারা যেহেতু অরাজনৈতিক প্রতিষ্ঠান, তাহলে কেন আপনাদের মধ্যে অনুপ্রবেশ করে সেইখানে আপনাদের সাবধান হওয়া উচিত। যারা আমাদের চোখের আমাদের প্রমাণের মধ্যে যেগুলো আসছে যে কোনো ভদ্রলোক এগুলোর মধ্যে ছিল না, সে যদি কোনো ক্রমে কোনো আলেম ওলামা আটক হয়ে থাকেন, আমরা তাকে ছেড়ে দিচ্ছি। কোরআন হাদিসের সাংঘর্ষিক কোনো আইন তিনি পাশ করেন নাই এবং করবেন না, এটা তার ওয়াদা। বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে মুজিব জন্ম শতবার্ষিক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 8টি গানের অংশ বিশেষের সংমিশ্রণে সঙ্গীত শিল্পী ডালিয়া নওশিনের উদ্যোগে ও সন্দীপন গাঙ্গুলির সঙ্গীত আয়োজনে কথার কুসুমে গাথা শিরোনামে 3 শিল্পীর গানমালা এনেছে সুরঙ্গম ফাউন্ডেশন। রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত মিলন সন্ধ্যায় সংকলিত গানমালার আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী সহ সঙ্গীত শিল্পীরা। বর্তমান প্রজন্মের কাছে নজরুলের বৈচিত্র্যপূর্ণ নানান আঙ্গিকের গানের বাণীগুলো পৌঁছে যাবে এই ধরনের উদ্যোগের ফলে, এই আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা। সংকলনে 8টি গানের অংশ বিশেষ পরিবেশন করেছেন শিল্পী কল্পনা আনাম, নাসিমা শাহিন ফেন্সে এবং ডালিয়া নওশিন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে অশোক লীলা নিফাত বিরতি। আর ফিরে এসে খেলার খবরে যা থাকছে। ঘরোয়া হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল মেরিনা রিয়াংস ক্লাব। 5 বছর পর শিরোপা পুনরুদ্ধার। রকেট থেকে